আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা শুনবেন হেদায়েতের পথের গল্প। এখন শুরু হবে ইসলামিক গল্প। ছোট ছোট বালিকনা, কিন্তু সে মনে হল না আমাকে খেয়াল করল। বাথরুমে অজু করে এসে নামাজে দাঁড়াল সে। সামিয়া ভাবল নামাজ শেষ হলে কথা বলবো। মনকে শান্ত রাখার জন্য আবার কুরআন পড়ায় মনোযোগ দিল সে। একটু পর চোখ তুলে দেখে আবার মাসরুর উধাও। ঘুম আর নির্ঘুমের মাঝে এক অদ্ভুত অবস্থায় কাটল সামিয়ার পরবর্তী কয়েক ঘণ্টা। 7টার সময় মাসরুরের ডাকে ঘুম ভাঙল সামিয়ার। সামিয়া, আমি জানি গত রাতে নিশ্চয়ই তোমার ভালো ঘুম হয়নি। নতুন জায়গায় গেলে প্রথম প্রথম ঘুমোতে একটু কষ্ট হয়। তবু অনুরোধ করব উঠে রান্নাঘরে যাও। মা নাস্তা বানাচ্ছেন। তোমার কিছু করতে হবে না, মা তোমাকে কিছু করতে দেবেনও না। তুমি শুধু পাশে দাঁড়িয়ে ওনার সাথে কথাবার্তা বলো। এটা তোমাদের মাঝে গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার একটা ভালো সুযোগ। এখন সবাই ঘুমে, তোমাদের কথাবার্তায় কেউ ডিস্টার্ব করবে না। সামিয়া ভালোভাবে চোখ খোলার আগেই আবার মাসরুর উধাও। লোকটা বারবার যায় কোথায়। সে জামা পাল্টে রেডি হবার একটু পরই দরজা ঠেলে মাসরুর ঘরে ঢুকল। চলো, আমি তোমাকে রান্নাঘর দেখিয়ে দিচ্ছি। রুম থেকে বেরিয়ে সামিয়া দেখল ওর ঘরটা আসলে একটা সুইটের মতো। গতরাতে এত বড় বাড়ির আগামাথা ঠাহর করতে পারেনি। সবকিছু দেখতে দেখতে কেমন ধাঁধা লেগে গেছিল। ওর ঘর দুটো রুম আর একটা বাথরুম মিলিয়ে। বাইরের অংশে মাসরুরের অফিস। রুমের মধ্যখানে একটা বড় টেবিল, টেবিলের একপাশে একটা আরামদায়ক রিভলভিং চেয়ার, আরেক পাশে দুটো গেস্ট চেয়ার। রিভলভিং চেয়ারের পেছনে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত উঁচু একটা বুকশেলফ, নানান রকম বইপত্রে ঠাসা। টেবিলের ডান পাশে একটা সোফা আর বাঁ পাশে একটা সিঙ্গেল খাট, যেটা দেখে বোঝা যাচ্ছে রাতে মাসরুর কোথায় ছিল। সামিয়া ধরে নিল ওকে লজ্জা পেতে দেখে ওকে আশ্বস্ত করার জন্য মাসরুর এখানে ছিল। সে আর কোনো প্রশ্ন করল না। রান্নাঘরে গিয়ে তো সামিয়া পুরাই হতভম্ব। এই ভোর সকালেই পুরো রান্নাঘর লোকে গমগম করছে। রান্নাঘরের দুটো দরজা, একটা খাবার ঘরের সাথে, আরেকটা বাড়ির পেছনে উঠোনে। উঠোনে বটি নিয়ে বসে একজন মুরগি কাটছে, একজন মাছ, একজন নানান জাতের সবজি। দরজায় বসে একজন মশলা বাটছে। রান্নাঘরের ভেতর একজন রুটি বেলছে, একজন চিরল চিরল করে আলু কাটছে। দেখেই বোঝা যাচ্ছে ভাজি করা হবে। মধ্যখানে চুলোর পাশে বসে ওর শাশুড়ি এক চুলোয় রুটি ভাজছেন, আরেক চুলায় কড়াইয়ে তেল দেয়া। আলু ভাজির জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর পর একে ওকে ডেকে কাজের তাড়া দিচ্ছেন। সামিয়াকে দেখে তিনি ভীষণ অবাক হলেন। তারপর ওর পেছনে থেকে মাসরুরকে সরে যেতে দেখে সব বুঝে নিলেন। তিনি একজনকে ডাক দিয়ে বললেন, শায়লা, তোর ভাবিকে একটা মোড়া দে তো। সামিয়াকে বললেন, শোনো মা, আমার ছেলেটা বেশি বেশি করে। এটা তো তোমারই সংসার, তুমি আস্তে ধীরে সব বুঝে নেবে। কিন্তু এখনই রান্নাঘরে নিয়ে আসার কি হলো? তুমি চুপচাপ বসো, আমরা কথা বলি। সামিয়া মোড়ায় বসে বলল, মা, আম্মু কাজ করার সময় আমি সবসময় হাত লাগাতাম। সবাই কাজ করছে, এর মধ্যে আমি চুপ করে বসে থাকলে কি করে হবে? আমি অন্তত রুটিগুলো ভাজি। শাশুড়ি আনোয়ারা বেগম ছেলের কাণ্ডে যথেষ্ট বিরক্ত হয়েছেন, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তিনি শায়মাকে সস্নেহে বললেন, মা, চলো তোমাকে আগে আমাদের প্রতিবেশীদের সাথে পরিচয় করিয়ে দেই। শায়লাকে রুটি দেখতে বলে তিনি সামিয়াকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। সামিয়া দেখল উঠোনে নানান জাতের সবজির বাগান আর বাড়ির দুপাশে ফলের বাগান। বাড়ির সামনে ফুলের বাগান গতকাল এই বাড়িতে ঢোকার সময় চোখে পড়েছে। উঠোনের ওপাশে কতগুলো ঘর দেখা গেল, একই বাউন্ডারির ভেতর। গ্যারেজ আর দারোয়ানের ঘর বাড়ির দুপাশে। সুতরাং ওগুলো কিসের ঘর সে বুঝতে পারল না। আনোয়ারা বেগম সবাইকে প্রতিবেশী হিসেবে পরিচয় করিয়ে দিলেও সামিয়া বুঝতে পারল এরা সবাই এই বাসার কাজ করে। কিন্তু তার ব্যবহার থেকে সামিয়ার কাছে পরিষ্কার হয়ে গেল এদের সাথে কেমন আচরণ করতে হবে। ওর খুব ভালো লাগলো শাশুড়ি মায়ের এই অভ্যাসটি। সে সবার সাথে অল্প স্বল্প কথা বলে শাশুড়ির সাথে চুলোর কাছে ফিরে এলো। কিছু না বলেই শায়লার কাছ থেকে খুন্তি নিয়ে রুটি ভাজতে শুরু করল। আনোয়ারা বেগম আর কিছু বললেন না। তিনি ভাজির জন্য তেলে পেঁয়াজ দিলেন। হঠাৎ কে যেন সামিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে চটাস চটাস দুই গালে চুমো দিল। সামিয়া অবাক হয়ে পেছন ফিরে মারানকে দেখে হেসে ফেলল। নন্দিনী যে কখন চুপি চুপি ওর পেছনে এসে দাঁড়িয়েছে সামিয়া টেরই পায়নি।
সামিয়া আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। এই সুযোগে আনোয়ারা বেগম ওর হাত থেকে খুন্তিটা নিয়ে মারায়ানকে বললেন, তোমরা দুজন গিয়ে টেবিলে বসো। মাসুদকে বলো মাসরুরকে ডেকে আনতে, ওকে বলো এত কাজ করতে হবে না। একটা দিন হয়নি বিয়ে হয়েছে, আর বউটাকে রান্নাঘরে ছেড়ে দিয়ে পালিয়েছে। মারায়ান ভাবিকে হাত ধরে টেনে নিয়ে গেল। মা ভালোই খেতেছেন। ভাইয়া মনে হয় কাজ ছাড়া কিছু বোঝে না। কোথায় বাগানে বসে তোমাকে নিয়ে গল্প করবে, আমরা চা নিয়ে যাওয়ার ভান করে আড়ি পেতে শোনার চেষ্টা করব। বেরসিক একটা। ডাইনিং রুমে এক কোণে চুপচাপ ছায়ামূর্তির মতো বসে থাকা ছেলেটাকে খেয়ালই করত না স্বামী এসে সালাম না দিলে। মারজান বলল, এই নাও ভাবি তোমার দেবর মহাশয় মাসুদ উল হাসান। যা এবার গিয়ে ভাইয়াকে ডেকে নিয়ে আয়। মাসুদকে বিয়েতে দেখেছে বলে মনে করতে পারে না সামিয়া। বয়স 14 হবে হয়তো, নতুন গোঁফ গজাচ্ছে, তাই হয়তো লজ্জায় কারো সামনে আসে না। ওকে দেখেই বোঝা যাক ছেলেটা খুব লাজুক টাইপের, এই ছাড়া সে যেন মাসরুরের ছোটবেলার সংস্করণ। বোনের কথা মতো ভাইকে ডাকতে চলে গেল মাসুদ। মারান বলল, ভাগ্য ভালো তুমি ছিলে, নইলে সে আমার চুল টেনে দিত হুকুম দেওয়ার অপরাধে। আমি ওর 3 বছরের বড়, কিন্তু একটুও মানতে চায় না আমাকে। নন্দের পাকা পাকা কথা শুনে হাসি পায় সামিয়ার। ভাবখানা যেন মনে হচ্ছে সে মাসরুরের বড় বোন। মাসরুরের সাথে ওর বাবাও এলেন, ছেলের হাত ধরে কিঞ্চিত ভর গায়ে ছেড়ে দিয়ে। তার চলাফেরা তেমন স্বচ্ছন্দ নয়। পেছন পেছন মাসুদ এলো বাবার হুইলচেয়ার নিয়ে। মারজান সামিয়াকে কানে কানে বলল, বাবার হুইলচেয়ারে বসা ভাইয়ার একদম পছন্দ না। ভাইয়া থাকলে বাবা না হেঁটে পার পায় না, কিন্তু আবার বাবা হুইলচেয়ার ছাড়া সাহস পায় না বলে ওটাকেও পেছন পেছন নিয়ে আসে। বাবা ভাইয়ার উপর প্রচণ্ড খেপলেও আসল কথা হলো বাবার স্ট্রোকের পর যেখানে আমরা ভেবেছিলাম বাবা বিছানা থেকেই কোনোদিন উঠতে পারবে না, সেখানে আজ বাবা হাঁটতে পারছেন। সামিয়ার আবছা আবছা মনে পড়ে, সম্ভবত বছর 10 আগে সে ভাইদের সাথে লুডো খেলার সময় শুনতে পায় বাবা মায়ের কাছে আহাজারি করছেন। আহারে, ছেলেটা এই বয়সেই সব হারিয়ে ফেলল। বিজনেসের লস তো তবু পোষানো যেত, কিন্তু এই বয়সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে সে কিভাবে সংসার চালাবে? 3টা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আনোয়ারা এখন কি করবে? সবাই খেতে বসে। সামিয়ার শ্বশুর টেবিলের মাথায়, একপাশে স্ত্রী একপাশে বড় ছেলে, স্ত্রীর পাশে ছোট ছেলে। মারজান অভ্যাসবশত বড় ভাইয়ের পাশে বসতে গিয়ে জিভ কেটে উঠে দাঁড়ায়। সামিয়াকে হাত ধরে টেনে এনে বলে, আরে ভাবি, এটা তো তোমার জায়গা। ওর আত্মত্যাগ সামিয়ার দৃষ্টি এড়ায় না। সে আপত্তি জানালে মারজান চোখ টিপে বলে, টেবিলের মাথায় বসার শখ আমার বহুদিনের। তুমি আসতে দেরি করছিলে বলেই তো এতদিন বসতে পারিনি। এখনও যদি বসতে না দাও। আসিয়া রুটি নিয়ে সবার প্লেটে দিতে শুরু করেন। মাসরুর আলু ভাজি বেড়ে দিতে থাকে। আনোয়ারা প্রথম রুটিটা দেন স্বামীকে, তারপর সামিয়াকে, তারপর ক্রমান্বয়ে তার 3 সন্তানকে। সব শেষে নেন নিজের পাতে। ছেলেও তাকে অনুসরণ করে। সামিয়া একটু লজ্জায় পায়, কিন্তু এই পরিবারের সবার পরার্থপরতা ওকে মুগ্ধ করে। খাবার বাড়া শেষ হতেই শুরু হয় গল্প। শ্বশুর সাহেব প্রথম শুরু করেন সামিয়ার বাসায় নাস্তায় কি খাওয়া হয়, কটায় নাস্তা খাওয়া হয় ইত্যাদি প্রশ্ন দিয়ে। উত্তর দিতে দিতে সামিয়া খেয়াল করে শাশুড়ি শ্বশুরের প্লেটের দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, সম্ভবত রুটি ছিঁড়ে দেওয়ার জন্য। কিন্তু মাসরুরের চোখের ইশারায় তিনি আবার হাত সরিয়ে নেন। খাওয়া শেষে মাসরুর আর মাসুদ আগের পদ্ধতিতেই বাবাকে নিয়ে যায় সামনের আঙ্গিনায় ফুলবাগানে হাঁটতে। মারজান বলে, চলো ভাবি, তোমার জিনিসগুলো শোকেস থেকে আলমারিতে তুলতে সাহায্য করি। কিন্তু শাশুড়ি বলেন, আমাকেও কিছু কথা বলার সুযোগ দিবি তো? মেয়েটা এসেই লেগে গেল রান্নাঘরে। তুই যা, নিজের রুম গুছিয়ে এসে তোর ভাবিকে নিয়ে যা। মারজান চলে গেলে তিনি সামিয়াকে বললেন, শোনো মা, তুমি আমার কাছে আমার 3টা সন্তানের চেয়ে আলাদা নও। তুমি আসার আগেও 30 বছর আমার সংসারের সব কাজকর্ম চলেছে। আরও কিছুদিন এভাবে চললে কোনো ক্ষতি নেই। এখন তোমার প্রয়োজন ঘরের সবার সাথে বন্ধুত্ব করার, সবার পছন্দ অপছন্দ বুঝে নেয়ার, আমাদের তোমার পছন্দ অপছন্দ বোঝার সুযোগ দেয়ার, বিশেষ করে মাসরুরের সাথে অ্যাডজাস্ট করার। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার। 8 বছর আগে মাসরুরের বাবা ব্যবসায় বিরাট লস করেন, কিন্তু নিজের ক্ষতির চাইতেও তাকে পীড়া দিতে থাকে শেয়ার হোল্ডারদের লস, কর্মচারীদের কি হবে এইসব ভাবনা। একদিন সারা রাত চিন্তা করার পর সকালে উঠে দেখে আর হাত পা নাড়তে পারছেন না। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ওরা বলল রাতে কোনো এক সময় স্ট্রোক হয়েছে,
বেঁচে আছেন এটাই বেশি, হয়তো সুস্থ হবেন, কিন্তু আর কোনোদিনই বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারবেন না। ভাবলাম ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে দেই, যা পাওয়া যাবে তা দিয়ে হয়তো মাসরুরের লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত সংসার চালিয়ে নিতে পারব। কিন্তু ছেলে আমার বেঁকে বসল। বলল, না মা, মানুষের টাকা কড়ি থাকা পর্যন্ত বাবা সুস্থ হবেন না। তাছাড়া এতগুলো পরিবার আমাদের ওপর নির্ভরশীল, তাদের কথা ভুলে গেলেই বা কিভাবে চলবে। ছেলে সব ছেড়ে ছুড়ে ব্যবসার হাল ধরল পরিবারেরও। 20 বছর বয়স ছিল ওর, হুট করেই বড় হয়ে যেতে হলো ছেলেটাকে। সেই থেকে পরিশ্রম করে ব্যবসাটাকে আবার টেনে টুনে ঠিক করল, সবার ধার দেনা শোধ করল, ব্যবসা বর্ধিত করল, নিজে আরেকটা নতুন ব্যবসা শুরু করল। যেসব কর্মচারীরা এই বিপদের দিনে আমাদের পাশে ছিল তাদের সবার জন্য বাড়ির পেছনে ঘর করল। এখন ওরা আমাদের পরিবারেরই অংশ। পরিবারের গায়েও আঁচড়টি লাগতে দেয়নি আমার মাসরুর। বছরের পর বছর আমরা ডাল ভাত ভর্তা খেয়ে সংসার চালিয়েছি ঋণের টাকা শোধ করার জন্য। তখন রোদ বৃষ্টি তুফানের ঝাপটা সব তার উপর দিয়েই যায়। আমার ছেলেটা সবসময় হাসি খুশি, কিন্তু ওর মনের কষ্টগুলো সে আমাকেও বলে না, সারাক্ষণ বকবক করে, কিন্তু এর মাঝে নিজের কথা একটিও বলে না, সব অন্যের